দেখো এখানে ব্রাঞ্চ অফ ফিজিক্স where exchange বা লেখো result of exchange of heat energy is discussed. প্রথমে আমাদের এখানে একটু দেখতে হবে, সেটা হচ্ছে সিস্টেমের প্রকারভেদ। সিস্টেম, এ নাম্বার লেখো ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম, ওপেন সিস্টেমের ক্ষেত্রে সিস্টেম একটা রয়েছে যার থেকে হিট আর ম্যাটার বা মাস বলতে পারো, এই দুটো জিনিসই এক্সচেঞ্জেবল। হিট প্লাস ম্যাটার দুটোই এক্সচেঞ্জ করতে পারে পরিবেশের সাথে, তাকে আমরা বলি ওপেন সিস্টেম। বি নাম্বার লেখো ক্লোজড সিস্টেম। ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র হিট ট্রান্সফার হবে বা এক্সচেঞ্জ হবে, ম্যাটার হবে না, অনলি হিট। আর সি নাম্বার লেখো আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে হিট বা ম্যাটার কোনোটাই এক্সচেঞ্জ হবে না। দু নম্বর দেখো থার্মোডাইনামিক ভেরিয়েবল। কাদেরকে থার্মোডাইনামিক ভেরিয়েবল বলবো? যাদেরকে আমরা মেজার করি দ্য কোয়ান্টিটিজ which are measured বা যাদের চেঞ্জ হবে তাদেরকে আমরা বলবো থার্মোডাইনামিক ভেরিয়েবল। এরকম কিছু ভেরিয়েবল দেখো, পি প্রেশার হতে পারে, ভলিউম, টেম্পারেচার, এন্ট্রপি, ইন্টারনাল এনার্জি, এইগুলো হচ্ছে থার্মোডাইনামিক ভেরিয়েবলস। আরও আছে এটসেট্রা দিয়ে দাও। এবারে এই থার্মোডাইনামিক ভেরিয়েবলের ভাগ আছে। কি কি ভাগ? যে সমস্ত ভেরিয়েবলগুলো চেঞ্জ মাসের চেঞ্জের ওপর ডিপেন্ড করে তাদের বলে এক্সটেন্সিভ ভেরিয়েবলস। তাহলে এদের মধ্যে এ নাম্বার দিয়ে লেখো এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ ভেরিয়েবল কারা? লেখো মাস ডিপেন্ডেন্ট যারা। জাস্ট এইগুলো মাথায় রাখলেই হবে, এসব থেকে প্রশ্ন খুব একটা আসার চান্স নেই, কিন্তু জিনিসগুলো জানতে হবে। মাস ডিপেন্ডেন্ট কীরকম? ধরো আমার কাছে একটা স্পেসিমেন আছে বা নমুনা আছে, তার থেকে আমি অর্ধেক মাসকে সরিয়ে দিলাম, অর্ধেক মাস আজকে সরিয়ে দিলাম এখান থেকে, তাহলে তার ভলিউমটাও তো অর্ধেক হয়ে যাবে। এখান থেকে যদি অর্ধেক মাসকে আমি সরিয়ে দিই তাহলে ভলিউমও অর্ধেক হয়ে যাবে। তাহলে ভলিউম হচ্ছে এরকম একটা ভেরিয়েবল যেটা মাস ডিপেন্ডেন্ট, তাই একে বলে এক্সটেন্সিভ ভেরিয়েবল। এই যে ইউ ইন্টারনাল এনার্জি, আমি দেখব যে ইন্টারনাল এনার্জিটা সেটা হচ্ছে অণুগুলোর মানে নাম্বার অফ অণুর সাথে সমান হয়, ঠিক আছে? তাহলে সেটা মাস ডিপেন্ডেন্ট নিশ্চয়ই, তাহলে ওটা একটা এক্সটেন্সিভ ভেরিয়েবলের মধ্যে পড়বে। কিন্তু আমি যদি বলি টেম্পারেচার, এই নমুনাটার অর্ধেক যদি আমি সরিয়ে দিই তাহলে কি টেম্পারেচার চেঞ্জ হবে? এর এই অর্ধেক সরিয়ে দাও, টেম্পারেচার চেঞ্জ হবে না। আমার কাছে এক গ্লাস জল আছে, তাহলে এই জলটার একটা পাশে যা টেম্পারেচার আর এক পাশেও তাই টেম্পারেচার, ওর থেকে কিছুটা জল সরিয়ে দিলে কি টেম্পারেচার চেঞ্জ হয়? তাহলে টেম্পারেচার কি মাস ডিপেন্ডেন্ট হলো?
তাহলে টেম্পারেচার এক্সটেন্সিভ ভেরিয়েবল নয়। তাহলে মাস ডিপেন্ডেন্ট কারা হলো? এই ভি যেরকম হলো, ইউ হলো, এগুলো হচ্ছে মাস ডিপেন্ডেন্ট এটসেট্রা। বি নাম্বার হলো ইন্টেন্সিভ ভেরিয়েবল, মাস ইন্ডিপেন্ডেন্ট হবে। ইন্টেন্সিভ ভেরিয়েবল, মাস ইন্ডিপেন্ডেন্ট, এটা বোঝাই যাচ্ছে প্রেশার, টেম্পারেচার এটসেট্রা, এগুলো হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট। ধরো আমার কাছে একটা টান টান তার আছে, এগুলো একটু পড়ে নাও খাতার পাশে। টান টান তার, স্ট্রেচড স্ট্রিং, যেটা আমরা পড়েছি ক্লাস 11-এ ওয়েভের ক্ষেত্রে। এর ক্ষেত্রে যে কোয়ান্টিটিগুলো আছে এর সাথে রিলেটেড কি কি? একটা হচ্ছে এর লেন্থ, তাই না বলো? একটা হচ্ছে লেন্থ, আর একটা হচ্ছে এর টেনশন, টান। এই দুটোর মধ্যে কে ইন্টেন্সিভ, কে এক্সটেন্সিভ? এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য যদি আমি ছোট করে দিই তাহলে মাস কমবে না বাড়বে? কমবে। আবার দৈর্ঘ্য বাড়িয়ে দিলে মাসও বাড়বে। তাহলে এল নিশ্চয়ই এম এর সাথে প্রপোর্শনাল, মানে এম ডিপেন্ডেন্ট হচ্ছে। তাহলে এল হচ্ছে এক্সটেন্সিভ, টি হচ্ছে ইন্টেন্সিভ। তাহলে এল হচ্ছে এক্সটেন্সিভ ভেরিয়েবল, টি হচ্ছে ইন্টেন্সিভ ভেরিয়েবল। এরকম কোনো সিস্টেম দিয়ে তোমাকে বলতে পারে যে এক্সটেন্সিভ ইন্টেন্সিভ এখান থেকে বলো। একটা তরলের সারফেস আছে, এই যে সারফেস এরিয়া আছে তরলের, তাহলে সেই লিকুইড সারফেস এরিয়ার যে সারফেস এরিয়াটা এস, এই এসটা হচ্ছে এক্সটেন্সিভ ভেরিয়েবল, এক্সটেন্সিভ। আর এখানে যে সারফেস টেনশন আছে, সারফেস টেনশন, সেটা হচ্ছে ইন্টেন্সিভ, সেটা কিন্তু মাস ডিপেন্ডেন্ট হয় না। তাহলে এরকম সিস্টেম তোমায় দিতে পারে। আচ্ছা, এর সঙ্গে আর একটা ছোটো জিনিস নিয়ে নেবো, সেটা হচ্ছে পাথ ডিপেন্ডেন্ট আর পাথ ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। পাথ ডিপেন্ডেন্টের মধ্যে বা ভেরিয়েবলও লিখতে পারো, মানে এই ভেরিয়েবলের মধ্যেই চলছে। এখানে নিয়ে নিই পাথ ইন্ডিপেন্ডেন্ট। প্রথম ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা একভাবে ভেরিয়েবলের ভাগ, এটা আর একভাবে থার্মোডাইনামিক ভেরিয়েবলের ভাগ। পাথ ইন্ডিপেন্ডেন্ট, পাথ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারা? পাথ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তারা যাদেরকে আমরা কোনো একটা অবস্থায় যখন সিস্টেমটা রয়েছে তখন ওর সাথে অ্যাসোসিয়েটেড যা যা রাশি সেগুলো পুরোপুরি মেজার করতে পারি আমি, তাদেরকে আমরা বলি পাথ ইন্ডিপেন্ডেন্ট। পুরোপুরি বলতে একটা গ্যাস আমার কাছে, এই চ্যাপ্টারে গ্যাস নিয়ে আলোচনা সব। আমার কাছে একটা গ্যাস আছে, গ্যাসিয়াস সিস্টেম, সেই তার প্রেশার আমি পুরো মাপতে পারি, তার টেম্পারেচার পুরো মাপতে পারি, ভলিউম পুরো মাপতে পারি, তার ইন্টারনাল এনার্জি পুরো মাপতে পারি। তাহলে এইগুলো সবই হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, আমি পুরো মেজার করতে পারি। পাথ ডিপেন্ডেন্টটা যখন বোঝাবো তখন তুমি বুঝতে পারবে ব্যাপারটা আরও। পাথ ইন্ডিপেন্ডেন্ট বা এদেরকে বলা হয় স্টেট ফাংশন। স্টেট ফাংশন নিচে লিখে রাখো কারা? প্রেশার, টেম্পারেচার, ভলিউম, ইন্টারনাল এনার্জি এটসেট্রা। দেখো, দিস কোয়ান্টিটিজ ক্যান বি হোললি মেজার্ড। কিন্তু পাথ ডিপেন্ডেন্টটা খেয়াল করো, পাথ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে তারা যাদের মানকে আমরা গ্যাস বা কোনো সিস্টেম যখন কোনো একটা অবস্থাতে আছে আমরা ফুললি মেজার্ড করতে পারি না। কীরকম? আমরা বলতে পারি না যে এই গ্যাসের মোট তাপ এত। পাথ ডিপেন্ডেন্ট ফাংশন হচ্ছে তাপ, কৃতকার্য, এরা ডব্লিউ কিউ। আমরা বলতে পারি না এই গ্যাসের মোট তাপ এত, কখনো মেজার করা যায় না। আমরা বলতে পারি না এই গ্যাসের কৃতকার্য এত, কিন্তু আমরা বলতে পারি একটা গ্যাস একটা অবস্থা থেকে আর একটা অবস্থাতে গেলে কতটা তাপ গৃহীত হলো বা কতটা তাপ বর্জিত হলো, এটা বলতে পারি। অথবা সেই গ্যাসটা একটা অবস্থা থেকে আর একটা অবস্থাতে গেলে সেই গ্যাসটা কতটা কাজ করলো, ডব্লিউ,
তাহলে এটা একটা পাথের ওপর ডিপেন্ড করে বা প্রক্রিয়ার ওপর ডিপেন্ড করে, প্রসেসের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। অর্থাৎ একটা গ্যাস এরকম একটা অবস্থা থেকে P1 V1 T1, এখান থেকে আর একটা অবস্থা P2 V2 T2তে গেল। তাহলে এই প্রক্রিয়াতে কিউবের চেঞ্জ কতটা, আমরা তাকে ডি কিউ বললাম, কিউবের চেঞ্জ মানে বর্জিত বা গৃহীত তাপ, অথবা ডব্লু চেঞ্জ, এইগুলো আমরা মেজার করতে পারি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এরকমভাবে লেখো, দিস ভেরিয়েবলস, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, 3 নম্বর টপিক। দেখো এর বিবৃতিটি তো আমাদের বিশেষ কোনো দরকার নেই, আমাদের ম্যাথমেটিক্সটা দরকার এবং ভীষণ গুরুত্বপূর্ণ, এরপর বারবার কাজে লাগবে। কোনো একটা আমার কাছে গ্যাসিয়াস সিস্টেম আছে, তাকে আমি ধরো ডিকিউ পরিমাণ তাপ দিয়েছি, ক্ষুদ্র তাপ ডিকিউ। তাহলে ওই সিস্টেমটা এই তাপকে দুভাবে ব্যবহার করে। এক হচ্ছে তার ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করছি, এই ডিইউ যেটা, সেটা হচ্ছে বাড়ে ওর, আর ও কিছুটা বাহ্যিক কাজ করে। তাহলে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এটাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ইউ সম্বন্ধে একটুখানি বুঝে নিতে হবে। ইউ হচ্ছে, লেখো, টোটাল ইন্টারনাল এনার্জি অফ সিস্টেম। এই টোটাল ইন্টারনাল এনার্জি বলতে আমরা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি প্লাস ভাইব্রেশনাল এনার্জি অফ মলিকিউলস, এইটার যোগফলকে বুঝি। এইটাই হচ্ছে টোটাল ইন্টারনাল এনার্জি ফর আইডিয়াল গ্যাস, যেটা ধরেই আমরা কাজ করব এরপর থেকে। ইউ সমান সমান টোটাল কাইনেটিক এনার্জি, কারণ তাদের কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, ভাইব্রেশনাল এনার্জি, যেহেতু এক পরমাণু ভাইব্রেশনাল এনার্জি থাকে না কোনো। তাহলে ইউ হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা, ইউ অনলি ডিপেন্ডস, এরপরে বারবার কাজে লাগবে, অন টেম্পারেচার। টেম্পারেচার যদি ফিক্সড থাকে তাহলে কিন্তু ইউ চেঞ্জ হবে না। টেম্পারেচার বাড়লে ইউ বাড়বে, টেম্পারেচার কমলে ইউ কমবে। মারাত্মক ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা কাজে লাগবে বারবার। আচ্ছা, এই যে প্রথম যে লটা, সেখানে কি কি রাশি আছে? কিউ আছে, ইউ আছে, ডব্লু। তার মধ্যে স্টেট ভেরিয়েবল কোনটা আর পাথ ভেরিয়েবল কোনটা কোনটা বল? এই দুটো পাথ ভেরিয়েবল, আর স্টেট ভেরিয়েবল হচ্ছে ইউ। ঠিক আছে, পরে আসছি ও সমস্ত। অন দ্য গ্যাস, যখন গ্যাস এক্সপ্যান্ড করবে তখন গ্যাস বাই দ্য গ্যাস হবে, আর অন দ্য গ্যাস যখন গ্যাস কম্প্রেস করবে তখন। এইটুকু মাথায় রাখলে হবে। দেখো আমি বাইরে থেকে তাপ দিয়েছি তো এখানে, তাহলে সেই তাপটা গ্যাসকে দেয়া হয়েছে, এর ফলে গ্যাস এক্সপ্যান্ড করবে, তাহলে এখানে ডব্লু পজিটিভই হবে। হ্যাঁ, মানে গ্যাস বাই দ্য গ্যাস বা অন দ্য গ্যাসে, গ্যাসের কৃতকার্য হয় না, গ্যাস দ্বারা বা গ্যাসের ওপর, একটা প্রসেসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা, এই পর্যন্ত হলো। এবার হেডিং করো, এটা হয়ে গেল। এবার লেখো ওয়ার্ক ডান বাই গ্যাস। এই যে ডব্লুটা আমরা পেলাম, তার আমরা এখন এক্সপ্রেশন বের করব। খেয়াল করো, এইটা করবার জন্য আমি ধরছি আমার কাছে একটা পিস্টন আছে এবং সেই পিস্টন একটা সিলিন্ডারের মধ্যে ঘর্ষণহীনভাবে চলাচল করতে পারে। এই পিস্টনের প্রাথমিক অবস্থান এবং এইটা পিস্টনের অন্তিম অবস্থান। এখানে গ্যাসটা প্রাথমিক অবস্থায় ছিল,
এবং গ্যাসের একটা প্রেশার ছিল, যেহেতু গ্যাস মলিকিউল আছে ওর মধ্যে গ্যাসের একটা প্রেশার আছে, এবং সেই প্রেশারের জন্য গ্যাস মলিকিউলগুলো পিস্টনের উপরে একটা ফোর্স দেবে। পি, এই যদি প্রেশার হয় পি, তাহলে পিস্টনের উপর একটা ফোর্স দেবে, ফলে পিস্টন যেহেতু ঘর্ষণহীন তাহলে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে চলে যাবে। এবং আমি এইটুকুকে আমি ধরছি ডিএক্স, ঠিক আছে। আর পিস্টনের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটাকে আমি বলছি আলফা। তাহলে দেখো ওয়ার্ক ডান বাই গ্যাস, খুব সিম্পল। ওয়ার্ক ডান বাই গ্যাস হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে সেটাকে যেহেতু খুব ক্ষুদ্র সরণ আমি ধরেছি ডিএক্স, তাই এই ওয়ার্ক ডানটাকে আমি ক্ষুদ্র ধরছি ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ সমান সমান পি ইন্টু আলফা হচ্ছে তোমার ফোর্স, প্রেশার ইন্টু আলফা ফোর্স ইন্টু ডিএক্স সমান সমান পি ইন্টু আলফা ডিএক্স। এই যে আলফা ডিএক্স, আলফা ডিএক্স মানে কি? আলফা ডিএক্স মানে হচ্ছে এইটুকু আয়তন, তাই না বলো? তাহলে এটাকে আমরা এইভাবে আলাদা করে লিখে এখানে লিখছি পি ইন্টু ডিভি, ডিডব্লিউ সমান সমান পি ডিভি। বক্স করো এটাকে। অলওয়েজ অ্যাপ্লিকেবল, এই যে ফর্মুলাটা ডিডব্লিউ মানে পি ডিভি, এটা লেখো অলওয়েজ অ্যাপ্লিকেবল। অলওয়েজ অ্যাপ্লিকেবল, ডিডব্লিউ মানে পিডিবি, সব সময় হবে। কিন্তু এখন এই যে সরণটা, সেটা যদি ডিএক্স এর পরিবর্তে একটু বড় সড়ো সরণ হয়, তাহলে সেক্ষেত্রে আমি এই ফর্মুলা ব্যবহার করতে পারি না। খেয়াল করে দেখো এই পুরো যে প্রসেসটা, সেখানে আমি পি ইন্টু আলফা, এই পিটাকে কনস্ট্যান্ট ধরেছি, ফলে ফোর্সটা কনস্ট্যান্ট হয়েছে। তাহলে এই যে আমি কাজটুকু করেছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্সের দ্বারা কাজ, তাই আমি এফ ডট ডিএক্স করেছি। কিন্তু যদি কনস্ট্যান্ট প্রেশার যদি কনস্ট্যান্ট না হতো, তাহলে কি আমি ফোর্স কনস্ট্যান্ট করতে পারতাম? তাহলে আমাকে এরকম ক্ষুদ্র কাজ করে তারপর ইন্টিগ্রেশন করতে হতো। তাহলে দেখো ইন জেনারেল ডব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন ডিডব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন পিডিভি। ডিডব্লিউ মানে পিডিভি আমি জানি। এবার দেখো ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হচ্ছে? ভি এর সাপেক্ষে, ভলিউমের সাপেক্ষে। তাহলে ভলিউমের এখন লিমিট দিয়ে দাও, ভি ইনিশিয়াল টু ভি ফাইনাল। এই তাহলে এটাকেও বক্স করো, এটাকেও লেখো অলওয়েজ অ্যাপ্লিকেবল। এই ফর্মুলাও অলওয়েজ অ্যাপ্লিকেবল। নেক্সট লেখো ফর, স্টার্ট দিয়ে লেখো ফর আইসোবারিক প্রসেস। আইসোবারিক বাংলায় লেখো সমচাপীয়। আইসোবারিক প্রসেস পি ইকুয়াল টু কনস্ট্যান্ট। কোনো প্রসেসের ক্ষেত্রে যদি বলে দেয় যে পি কনস্ট্যান্ট, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে এইভাবে লিখতে পারি, ডব্লিউ সমান সমান, দেখো এখান থেকে পি তখন বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন থেকে, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। দেখো এটা কিন্তু সব প্রসেসের ক্ষেত্রে না, শুধু আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে। পি তখন কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশন থেকে বেরিয়ে যাবে, আর ডিভির ইন্টিগ্রেশন ভি হবে, লিমিট বসালে ভি এফ মাইনাস ভি আই। তারপর আবার স্টার্ট দাও, দেখো ফর আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস মানে সম আয়তনিক বা আইসো ভলিউমিক প্রসেস, একই কথা। সম আয়তনিক বাংলা লিখে নেবে, আইসোকোরিক প্রসেস ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিভি জিরো হয়ে যাবে, তাহলে ডব্লু হবে জিরো। খুব গুরুত্বপূর্ণ, মাঝে মাঝেই কাজে লাগবে এরপরে। এখানটা খেয়াল করো ভালো করে, আমরা যদি ডিডব্লিউ মানে পিডিভি নিই, তাহলে ডিভিটা যদি পজিটিভ হয়, অর্থাৎ ভলিউম যদি বাড়ে গ্যাসের, তাহলে ডিডব্লিউ পজিটিভ হবে, আর ভলিউম যদি কমে তাহলে ডিডব্লিউ নেগেটিভ হবে। সেই জন্য যখন গ্যাস এক্সপ্যান্ড করবে আমরা বলবো ওয়ার্ক ডান বাই গ্যাস সবসময় পজিটিভ।
আর যখন কম্প্রেস করবে সবসময় নেগেটিভ। তাহলে লিখে রাখো, when the gas expands dW সমান সমান পজিটিভ অ্যান্ড ভাইসে ভার্সা। নেক্সট হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। ইন্ডিকেটর ডায়াগ্রামে এক্স অক্ষে থাকে ভি, ওয়াই অক্ষে থাকে পি, এবং একটা গ্যাস একটা অবস্থা থেকে আর একটা অবস্থাতে যখন যাবে তার ভলিউম চেঞ্জের সাথে সাথে প্রেশার কিভাবে চেঞ্জ হচ্ছে সেইটা এই ডায়াগ্রামের সাহায্যে দেখতে হয়। ফর এক্সাম্পল, কোনো একটা গ্যাস এই অবস্থাতে ছিল 1 নম্বর, সে আর একটা অবস্থা 2 নম্বরে গেল, 1 থেকে 2 গেল, তাহলে তার ভলিউম চেঞ্জের সাথে সাথে প্রেশার কিভাবে চেঞ্জ হয়েছে এই রেখার সাহায্যে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। তাহলে এই বিন্দুতে আমি কি কি জানি বলো? গ্যাসটার পি জানি, ভি জানি, তাহলে এই বিন্দুর কোঅর্ডিনেট কী হবে বলো? এটাকে আমি ধরো বললাম 1 নম্বর বিন্দু, এটা 2 নম্বর, তাহলে V1 P1 হবে কোঅর্ডিনেট, V1, P1, এটা হবে V2, P2। এবার যদি গ্যাসের ভর চেঞ্জ না হয় তাহলে PV সমান nRT, এখান থেকে আমরা V1 P1 জানি, তাহলে T1ও বের করতে পারি। তাহলে এই বিন্দু T1 কি ফিক্সড, বাট মানে টিটা ফিক্সড, 2 নম্বর বিন্দু টিটা সেটাও ফিক্সড। লেখো at 1 T1 equal to P1 V1 by nR সমান সমান ফিক্সড। গ্যাসের ভর পাল্টাচ্ছে না। at 2 T2 সমান সমান ওই একই, P2 V2 by nR সমান ফিক্সড। therefore any point by at any point capital T is fixed in indicator diagram. না, কোনো বিন্দুতে ফিক্সড, অ্যাট এনি পয়েন্ট, এই বিন্দুটি আর এই বিন্দুটি আলাদা, সেজন্য any point represents an equilibrium। মনে রাখবা, টেম্পারেচার যদি ফিক্সড হয় সেটা একটা ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করে থার্মোডাইনামিক্স। মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে কি টোটাল ফোর্স যদি 0 হয় সেটাকে রিপ্রেজেন্ট করে। আর এক্ষেত্রে তোমার এনি পয়েন্ট রিপ্রেজেন্টস অ্যান ইকুইলিব্রিয়াম, এই পয়েন্টটা মাথায় রাখো। নেক্সট পয়েন্ট করে লেখো, এটা এখানে যেরকম পয়েন্ট করে লিখলে আর একটা পয়েন্ট করে লেখো। এনি লাইন represents a process any line process के represent करे। any area की represent करे। হ্যাঁ, any area, যেহেতু দেখো P আর এটা V, তাহলে আমি বলেছি Y আর X গুণ করলে যে ডাইমেনশন হয় সেইটা, তাহলে এনি এরিয়া রিপ্রেজেন্টস সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। কিরকম দেখো, এইটা সম্বন্ধে একটু ছবি এঁকে দেখানো যাক। এদিকে ভি, এদিকে পি গেল, এই ধরো একটা প্রসেস। এই প্রসেসটাতে এটা 1 নম্বর, এটা 2 নম্বর পয়েন্ট, 1 থেকে 2 এসেছে গ্যাসটা। বলছে এই পুরো প্রসেসে আমার ওয়ার্ক ডান বের করতে হবে। তাহলে কিছুই দরকার নেই, তুমি জাস্ট এই নিচের ক্ষেত্রফলটুকু ক্যালকুলেট করে দাও। এইটাই হচ্ছে ওয়ার্ক ডান, এটাই হচ্ছে ডব্লু। তাহলে এখানে যদি আমি দেখো ভি, এটা পি, আমি যদি বলি আইসোবারিক প্রসেসকে ইন্ডিকেটর ডায়াগ্রামে দেখাবো,
তাহলে আইসোবারিক হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট, তাহলে এরকম কোনো একটা প্রসেস হবে, তাহলে এটা আইসোবারিক। বললো আইসোকোরিক প্রসেসকে দেখাও, তাহলে এইরকম কোনো একটা রেখা দিয়ে দেখাবো, সেক্ষেত্রে ভলিউম কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে আইসোবারিক, এটা আইসোকোরিক। এরকম প্রসেস আইসোথার্মাল বা অ্যাডিয়াবেটিক হবে, আমি পরে আসছি তাতে। তো এটা হলো। নেক্সট এবার লেখো, এর মধ্যেই লেখো সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে দেখো এদিকটা ভি, এদিকটা যদি পি হয়, এটা ইনিশিয়াল স্টেট, এটা ফাইনাল স্টেট প্রথম ক্ষেত্রে, অর্থাৎ এটা ধরো বললাম এ, এটা 1, এটা বি, আবার বি থেকে একে ফেরত এলো, এইটা হচ্ছে সাইক্লিক প্রসেস। ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট শুড বি সেম সাইক্লিক প্রসেসে। তাহলে এটা 2 নম্বর দিলাম, তাহলে A1B আর B2A এটা হচ্ছে এটা সাইক্লিক প্রসেস। কোনটা? A1B, সেখান থেকে আবার B2A, এটা হচ্ছে সাইক্লিক প্রসেস। এবার আমাদের বের করতে হবে এখানে যে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কৃতকার্য কী করে বের করব, এবং সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ফ্লোটের রূপ কেমন হবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ কী হবে, এই জিনিসগুলো একটু বের করতে হবে। দেখো প্রথম কথা ওয়ার্ক ডান বের করব সাইক্লিক প্রসেসে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এটা। দেখো A1B এই পদ্ধতিতে যদি ওয়ার্ক ডান বের করি, সেটা কোনটা হবে? এই টোটাল এরিয়া হবে না, এরিয়া আন্ডার দ্য কার্ভ হবে। এই যে যদি বলতো এ থেকে বিতে গেছে A1B এই পথে, তাহলে তখন ওয়ার্ক ডান কী হতো? এই যে নিচের এই টোটাল এরিয়া, তখন তার এই প্রসেসটা তো আর নেই তখন নিচের এরিয়াটা, এবং সেক্ষেত্রে ভলিউম বেড়েছে না কমেছে? A1Bতে ভলিউম বেড়েছে, আরে এই তো ভলিউম এদিকে যাচ্ছে, তাহলে এখানে যা ভলিউম ছিল এই যে, তার থেকে এখানে ভলিউম বেশি তো, তাহলে প্রথম ক্ষেত্রে ওয়ার্ক ডান কি পজিটিভ হবে, A1Bতে ওয়ার্ক ডান পজিটিভ। পরে আবার বি থেকে এতে তো ফেরত এসছে, কিন্তু অন্য পথে এসছেও, তাহলে B2Aতে ওয়ার্ক ডান কি, এই যে এইটুকু নিচের ক্ষেত্রফল এটা, হ্যাঁ কি না? এবং সেটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, কারণ ভলিউম কমেছে। তাহলে এইটাকে আমি একটা নামকরণ করে দিই, পি আর কিউ করে দিই। তাহলে টোটাল যে ডব্লু টোটাল সমান সমান WA1B প্লাস WB2A। এই এবার WA1B মানে কি? এরিয়া হচ্ছে PA1BQP, এই এরিয়াটা, এবং তার থেকে বিয়োগ হবে, কারণ এটা নেগেটিভ, B2 এটা হচ্ছে নেগেটিভ, মাইনাস এই যে এরিয়াটুকু বিয়োগ হবে PA2BQP, এই সমান সমান দেখো থাকছে যেটা, সেটা হচ্ছে এই এরিয়াটুকুই থাকছে, এরিয়া অফ দ্য সাইকেল সমান সমান লেখো এরিয়া অফ দি সাইকেল, এরিয়া অফ দি সাইকেলই থাকছে। এইখানে খুব গুরুত্বপূর্ণ দুটো কথা দেখো, সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের যে সাইন, সেই সাইনটা কি হবে? হ্যাঁ, এটা নেগেটিভ, এই যে বি থেকে এতে যেটা আসছে এই এরিয়াটা তো বাদ যাবে, নেগেটিভ হবে। তাহলে এই টোটাল এরিয়া থেকে এইটুকু বাদ গেলে আমার সাইকেলের যে এরিয়া সেটুকু থাকছে। খেয়াল করো, লেখো ইফ দ্য সাইক্লিক প্রসেস ইজ clockwise, খুব ইম্পর্টেন্ট, clockwise, work done is positive, work done by the gas আর কি,
আমরা বাই দ্য গ্যাস দিয়েই সব করছি। ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ পজিটিভ। আর উল্টোটাও লিখে দাও, ইফ দ্য সাইক্লিক প্রসেস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ নেগেটিভ। যদি আমি এদিকে ভি এদিকে পি, এই ধরো আমার একটা সাইক্লিক প্রসেস আছে, এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? সাইক্লিক প্রসেস হয় ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? হবেই, এটা ক্লকওয়াইজ। তাহলে দেখো প্রথমে আমি এই অবস্থা থেকে এই অবস্থাতে গেলাম, তাতে ওয়ার্ক ডান কি যে টোটাল এরিয়া এবং সেটা পজিটিভ। আবার যখন আমি ফেরত আসছি কি এখান থেকে এই অবধি, যেটুকুনি বাদ যাচ্ছে সেটার মান কম। দেখো এই যে এইটুকুনি বাদ যাবে, এই নিচের অংশটুকু, তাই তো বলো? তাহলে এখানে ডব্লু হচ্ছে পজিটিভ, ডব্লু পজিটিভ, ডব্লু এখানে পজিটিভ। এইটাই যদি তোমার উল্টো হতো, এটা ভি এদিকে পি, এই যে সাইক্লিক প্রসেস, উল্টো করে দাও। এবার তুমি কোথাও একটা ইনিশিয়াল ধরো, এইটা ইনিশিয়াল ধরলাম, এটা ফাইনাল ধরলাম, প্রথম স্টেপ এই যে এখান থেকে এটা, তাহলে প্রথমটাকে এতটা নেগেটিভ আর যেটুকু পজিটিভ তার মান কম, ঠিক আছে? তাহলে মাথায় এইটুকুই ঢোকাও যে ক্লকওয়াইজ হলে পজিটিভ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ হবে। এইখানে কোশ্চেন এইরকমভাবে দেয়, দেখো এই যে এদিকে ভি এদিকে পি দিয়ে দিল, একটা সার্কেল দিয়ে দিল এরকম, এই যে এরকম একটা সার্কেল দিয়ে দিল, দিয়ে বলছে ওয়ার্ক ডান বের করো, এবং তোমাকে সব কিছু এখানে প্রোভাইড করবে। এইটা বললো ধরো পি নট, এইটা ধরো তাহলে 2 পি নট, 3 পি নট, 4 পি নট, 6 পি নট বললো, আর সরি ভি নট, এইটা হচ্ছে ভি নট, এটা 6 ভি নট বললো এরকম। আর এইটা হচ্ছে তোমাকে বললো 2 পি নট, এটা ধরো 4 পি নট, এটা ধরো 6 পি নট, এটা 6 পি নট। তাহলে এইরকম একটা সাইক্লিক প্রসেস দিয়েছে, ধরো সেটা ক্লকওয়াইজ কিছু একটা দেবে, সার্কেল। বলছে এবার ওয়ার্ক ডান বের করো। কী করে করবো? এরিয়া কী করে বের করবো? হ্যাঁ, এবার দেখো যে ভুলটা করবে ছেলেপিলে সেটা হচ্ছে, আমরা এখানে এরিয়া বের করলেই তো ডব্লিউ বেরিয়ে যাচ্ছে, কিন্তু এরিয়া বের করার জন্য আমার পাই আর স্কোয়ার দরকার, সার্কেল এটা। কিন্তু প্রশ্ন আমি কোন আর নেব, ভি অ্যাক্সিসের আর নেব নাকি পি অ্যাক্সিসের আর নেব? পি অ্যাক্সিসেও তো একটা আর আছে, তাই না বলো? এই যে এখান থেকেও তো আমি একটা আর পেতে পারি, আর ভি অ্যাক্সিসে একটা আর নেব। আনসার হচ্ছে এরিয়া সমান সমান তুমি নেবে পাই ভি অ্যাক্সিসের একটা আর, পি অ্যাক্সিসের একটা আর, নাহলে ডাইমেনশন তো কারেক্ট হবে না, কারণ ডব্লু মানে তো পিভির ডাইমেনশন। তাহলে ভি অ্যাক্সিসের আর নিতে হবে একটা, আর একটা পি অ্যাক্সিসের আর নিতে হবে। না, আর ভি স্কোয়ার করলে তো ভলিউমের স্কোয়ার হয়ে যাবে। যদি তুমি কোনো একটা নাও তাহলে পাই ভি স্কোয়ার হয়ে যাবে, ডাইমেনশন ইনকারেক্ট হচ্ছে। আর যদি পি অ্যাক্সিসের আর নাও তাহলে পাই পি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে সেটাও ডাইমেনশনালি ইনকারেক্ট। একটা হচ্ছে আর অ্যাক্সিসের পি, একটা ভি অ্যাক্সিসের পি, এই দুটো নিয়ে কাজ করতে হবে। তাহলে হবে একটা ভি অ্যাক্সিসের আর নিতে, একটা পি অ্যাক্সিস। তাহলে এখানে হবে দেখো 6 ভি জিরো মাইনাস ভি জিরো, তাহলে 5 ভি জিরো বাই 2 হবে এখানে। এই টোটালটা 5 ভি জিরো, তার অর্ধেক। আর আর পি হচ্ছে তোমার 4 পি জিরো বাই 2, 4 পি জিরো বাই 2, এই হচ্ছে আনসার। এবার সাধারণত কি এইগুলো পি জিরো ভি জিরো না দিয়ে অন্য কোনো মানে দেওয়া থাকতে পারে। এগুলো তোমার মিটার কিউবে থাকলো, এটা তোমার পাস্কালে থাকলো, বা নিউটন পার মিটার স্কোয়ারে থাকলো, সেইভাবে তোমাকে আনসার আসবে। তো কেয়ারফুল থেকে ওগুলো। স্পেসিফিক হিট অফ গ্যাস, পরের টপিক। দেখো এইচ ইজ ইকুয়াল টু এমএসটি, এটা হচ্ছে ক্যালোরিমিতির যে নীতি বা গৃহীত বা বর্জিত তাপের ফর্মুলা, ক্যালোরিমিতির ওই চ্যাপ্টারে। এইচ ইকুয়াল টু এমএসটি ফর এনি সাবস্ট্যান্স লেখো, বা ফর এনি সাবস্ট্যান্স। এই এসটা হচ্ছে এস ইকুয়াল টু এইচ বাই এম টি, বা এটা টি না করে ডেল্টা টি করো, মানে টেম্পারেচারের চেঞ্জ।
তাহলে H/m ডেল্টা টি, এইটাই হচ্ছে স্পেসিফিক হিট S। স্পেসিফিক হিট না, শুধু হিট ক্যাপাসিটি হতে পারে অথবা স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলে কোনো টার্ম নেই। হিট ক্যাপাসিটি একটা আছে আর শুধু স্পেসিফিক হিট আছে। স্পেসিফিক হিট S, তো বোঝাই যাচ্ছে এস এর ফর্মুলা, এস এর যদি আমরা ডেফিনেশন করি এখান থেকে কী হবে, m = 1, তাহলে m = 1 ডেল্টা টি = 1 হলে S = H। এসটা হচ্ছে আমার গৃহীত বা বর্জিত তাপ, তাই না? তাহলে বোঝাই যাচ্ছে আপেক্ষিক তাপটা পুরোপুরি আমার এই গৃহীত বা বর্জিত তাপের উপরই এর দ্বারা নির্ধারিত, এটা বোঝা যাচ্ছে। কিন্তু একটা গ্যাসের ক্ষেত্রে আমরা একটু অন্যভাবে জিনিসটাকে ভাবতে পারি। দেখো, ফর এ গ্যাস a sudden expansion causes decrease in its temperature or a sudden compression causes increase in its temperature। দেখো, এই দুটো কেসেই গ্যাসকে কিন্তু বাইরে থেকে কোনো তাপ দেওয়া হয়নি, হঠাৎ এক্সপানশন হঠাৎ কম্প্রেশন, তাতেও গ্যাস ঠান্ডা গরম হচ্ছে। তাহলে এই যে স্পেসিফিক হিটের ফর্মুলাটা, যেটা পুরোপুরি তাপের সাথে রিলেটেড, সেই ফর্মুলা গ্যাসের ক্ষেত্রে কিন্তু খাটবে না। তাহলে আমরা যদি বাইরে থেকে তাপ দিয়েই গ্যাসের উষ্ণতা বাড়াতে কমাতে চাই, তাহলে যেটা করতে হয়, গ্যাসের ভি আর পি এর মধ্যে কোনো একটাকে ফিক্সড রেখে তাই করতে হয়। তার কারণ এই যে হঠাৎ করে আমরা এক্সপ্যান্ড করেছি গ্যাসকে, এক্সপ্যান্ড করলে কী হবে, গ্যাসের প্রেশার কমে গেছে। হঠাৎ করে কম্প্রেস করা হলে গ্যাসের প্রেশার বেড়ে গেছে, তাই সেখানে প্রেশার ভলিউম কনস্ট্যান্ট নেই। দেখো, এক্সপ্যানশন মানে কি, ভলিউম বাড়ছে প্রেশার কমছে, তাহলে সেখানে ভলিউম প্রেশার এগুলো কনস্ট্যান্ট নেই। তাহলে সেক্ষেত্রে দেখছি হিট না দিয়েও আমি গ্যাসকে গরম ঠান্ডা করতে পারি। তাহলে যদি হিট দিয়েই করতে হয়, তাহলে আমাকে প্রেশার আর ভলিউমের মধ্যে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে দেখো, ইন দিস কেস, ছোট্ট করে একটা লাইন লিখে নাও, ইন দিস টু কেসেস, তাহলে আমরা হিট দিয়েই যদি আমরা টেম্পারেচার বাড়াই কমাই, তাহলে দুরকম স্পেসিফিক হিট হবে, হয় প্রেশারকে কনস্ট্যান্ট রাখতে হবে, নয় ভলিউমকে কনস্ট্যান্ট রাখতে হবে। ঠিক আছে, কাম ইনটু পিকচার, এটা লেখো। ব্যাপারটা বোঝা গেল নাকি? এগিয়ে যাবো। দেখো, এবার খেয়াল করো, এ নাম্বার লেখো, স্পেসিফিক হিট অফ কনস্ট্যান্ট প্রেশার, এটাকে আমরা ছোটো হাতের সিপি দিয়ে প্রকাশ করব। ছোটো হাতের সিপি, এরকম দাগ টেনে দাও, কারণ এরপরে বড় হাতের সিপি লাগবে আবার। তাহলে প্রেশারকে কনস্ট্যান্ট রাখতে হবে, রেখে এই যে এই ফর্মুলা খাটবে। তখন টেম্পারেচার একক বৃদ্ধি করতে একক ভরের গ্যাসের যা তাপ লাগবে সেটাই হচ্ছে সিপি। গ্যাসের প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখলাম, রেখে টেম্পারেচার বাড়াবো কত, 1, কতটা গ্যাস নেব একক ভরের, নিলে যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে সিপি হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্স আমাদের দরকার, সেটা হচ্ছে এই ফর্মুলাটা তখন চেঞ্জ হয়ে যাবে, হবে লেখো ডি ছোটো হাতের কিউপি, কেন লিখছি আমি বুঝিয়ে দিচ্ছি, সমান সমান এম ছোটো হাতের সিপি, এইটা লিখবো ডিটি, এই বড় হাতের ডিটি দাও, মানে পরম স্কেলে টেম্পারেচার চেঞ্জ করলাম। আসছে একটু বাদে। দেখো, এই ফর্মুলা জাস্ট চেঞ্জ হয়েছে এখানে, আর কিচ্ছু হয়নি। এই এইচকে আমরা লিখেছি ডিকিউপি, অর্থাৎ তাপ যেটা গ্রহণ হয়েছে
সেইটা ডিকিউপি। কেন পি? কনস্ট্যান্ট প্রেশার। তাই কনস্ট্যান্ট প্রেশারে এম ভরের কোনো গ্যাসের টেম্পারেচার ডিটি পরিমাণ বাড়িয়েছি, কতটা তাপ লাগবে? এম সিপি ডিটি। কনস্ট্যান্ট প্রেশার, তাই কি ইউজ করব? সিপি। এখানে আর কিছু নেই। এইবারে এটা সাধারণত আমরা কিছু মাপি, গ্রামে মাপবো। ডিটি হচ্ছে সাধারণত কি ডিগ্রি সিতে মাপবো কতটা টেম্পারেচারের চেঞ্জ। সেটা যদি তুমি পরম স্কেলেও নাও তাহলে চেঞ্জ তো একই হবে। আর এইটা কিসে মাপবো? ক্যালোরিতে মাপবো। তাহলে সিপির যে ইউনিটটা হবে, সিপির যে ইউনিট ছোটো হাতের সিপি, সেটা দেখা হবে ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সি ইনভার্স। এই যেটা এখানে এসের হতো তাই সেম। এখান থেকে ছোট্ট একটা প্রশ্ন বলল 32 গ্রাম অক্সিজেন গ্যাসের টেম্পারেচার 273 থেকে 300 ডিগ্রি সি করা হলো, কেলভিন করা হলো। 273 কেলভিন থেকে 300 কেলভিন করা হলো। তার সিপিটা বলে দিয়েছে কতটা তাপ লাগবে। সিম্পলি এখানে মান বসালে হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? এইবারে এটা তো স্পেসিফিক হিট করেছি, এবার লেখো মোলার স্পেসিফিক হিট। মোলার স্পেসিফিক হিট ইন অফ কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট প্রেশার। মোলার এইটা যখন নেব তখন আমি এর ডেফিনেশন কি, এই যে ভরটা যেটা আমার একক ভর ছিল সেটা আমার হবে 1 মোল ভর বা 1 মোল গ্যাস। এখানে একক ভরের গ্যাস নিয়েছি, এখানে নেব 1 মোল গ্যাস। তাহলে 1 মোল গ্যাস মানে কি একক ভর? আনসার না। যদি আমি বলি 1 মোল অক্সিজেন গ্যাস, তাহলে কত? 32 গ্রাম অক্সিজেন, তাই না? যেখানে 1 গ্রাম অক্সিজেনকে 1 ডিগ্রি সি টেম্পারেচার বাড়াতে যা তাপ লাগতো সেটা তো ছোটো হাতের সিপি। আর 1 মোল অক্সিজেনকে, তাহলে 32 গ্রাম অক্সিজেন হয়ে গেল, তাহলে নিশ্চয়ই 32 গুণ তাপ লাগবে। ওই একই টেম্পারেচার বাড়াবো একক, আর এইটা নেবো 1 মোল, তাহলে যা তাপ লাগবে সেটা হচ্ছে মোলার স্পেসিফিক। এটাকে আমি বড় হাতের সিপি দিয়ে প্রকাশ করি, বড় হাতের সিপি। বোঝাতে পারছি কি? দেখো আমার ম্যাথমেটিক্সগুলো খুব দরকারি এখানে। তাহলে এই ক্ষেত্রে যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা হবে সেটা দেখো, ডি বড় হাতের কিউপি, তাপটাকে আমি এখন বড় হাতের কিউ দিয়ে প্রকাশ করছি। এই জায়গাটাতে ভরের পরিবর্তে লিখতে হবে মোল সংখ্যা, তাহলে ছোট হাতের এন বড় হাতের সিপি ইন্টু ডিটি। তাহলে সিপির ইউনিট কী হবে? খুব সিম্পল, এটা তো ক্যালোরিতে হবে, ক্যালোরি, এটা ছিল গ্রাম, এটা হবে মোল, পার মোল ডিগ্রি সি বা মোল ইনভার্স ডিগ্রি সি ইনভার্স। এই বড় হাতের সিপির সাথে ছোটো হাতের সিপির সম্পর্ক খুব সহজ। দেখো আমি এক্ষুনি তোমায় কী বললাম, 1 গ্রাম অক্সিজেনের উষ্ণতা একক বৃদ্ধি করতে যা তাপ সেটা ছোটো হাতের সিপি, আর 1 মোল অক্সিজেন তার মানে 32 গ্রাম অক্সিজেন, তার 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করতে যা তাপ সেটা বড় হাতের সিপি। তাহলে নিশ্চয়ই বড় হাতের সিপিটা ছোটো হাতের সিপি থেকে বড় হবে এবং 32 গুণ তাপ লাগবে একদম। তাহলে বড় হাতের সিপি সমান সমান হবে 32 গুণ ছোটো হাতের সিপি। তাহলে যে কোনো গ্যাসের ক্ষেত্রে সেটা হবে মলিকুলার ওয়েট। এই হচ্ছে সম্পর্ক। তাহলে বড় হাতের সিপি মানে বড় হাতের এম, ছোটো হাতের সিপি। পরীক্ষাতে এই বড় হাতের সিপিই দেবে, কিন্তু বলবে শুধু স্পেসিফিক হিট। তাহলে তখন কিন্তু এই বড় হাতের সিপিটাই ছোটো হাতের সিপি ধরে তোমাকে এগোতে হবে। যদি না বলে মোলার স্পেসিফিক হিট, তাহলে কখনোই তুমি বড় হাতের সিপিকে মোলার ধরতে পারবে না। তোমাকে যেভাবে বলবে তোমাকে সেভাবে এগোতে হবে, এবং তাতে কিন্তু তুমি মুশকিলে পড়বা। তাহলে কেয়ারফুল থাকতে হবে। এরকম প্রশ্ন কিন্তু যেই মেইনে আগেও এসেছে। এই বড় হাতের সিপি দেবে, দিয়ে বলবে স্পেসিফিক হিট, তার মানে অ্যাকচুয়ালি এটা ছোটো হাতের সিপি দিয়েছে, এবং সেইভাবে তোমাকে ম্যাথমেটিক্স করতে হবে। আচ্ছা, এই একই জিনিস এবার হচ্ছে সব কনস্ট্যান্ট ভলিউমে। তাহলে জাস্ট একটুখানি হেডিং করো, করে এই ম্যাথমেটিক্সগুলো একটু লিখে রাখো। এবার লেখো স্পেসিফিক হিট অফ কনস্ট্যান্ট ভলিউম, তাকে ছোটো হাতে সিভি দাও।
তাহলে ভলিউমের ক্ষেত্রে জাস্ট এই সিভি সিভি করে দাও, আর সব সেম ফর্মুলা, সব একই রকম হবে। আচ্ছা কোনটা বলো? এইটা। আচ্ছা ওই সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে একটা জিনিস বলিনি লাস্টে, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হবে বলো দেখি সাইক্লিক প্রসেসে? 0। কেন? হ্যাঁ ইনিশিয়াল ফাইনাল সেম বলে দেখো টেম্পারেচারও সেম হচ্ছে, টেম্পারেচারের কোনো চেঞ্জ নেই, তাহলে ইউএরও কোনো চেঞ্জ নেই। তাহলে ওই ক্ষেত্রে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে দেখো যদি বলে ফ্লোটের রূপ কেমন হবে, তাহলে ডিইউটা 0 হয়ে যাবে, তাহলে ডিকিউ সমান সমান ডিডব্লিউ হবে। তাহলে যে কোনো সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ডিকিউ সমান সমান কিন্তু ডিডব্লিউ, যা ওয়ার্ক ডান হবে সেটাই আমার গৃহীত বা বর্জিত তাপ হবে, ঠিক আছে? তাহলে বড় হাতের সিপি মাইনাস বড় হাতের সিভি, এটা হচ্ছে আর এর সমান। তাহলে এখান থেকে আমি এটাও পেতে পারি, দেখো ছোটো হাতের সিপি মাইনাস ছোটো হাতের সিবি হচ্ছে R/M। আগের বার কেমিস্ট্রিতে মনে এই প্রশ্নটা এসেছিল নিটে, এই সম্পর্কটা দিয়েছিল। না 1 মোল টল না, বড় হাতের সিপি বড় হাতের সিবি এদের বিয়োগফল সবসময় আর এর সমান। 1 মোল কেন হবে? যে কোনো মোলের জন্যই। আর যদি ছোটো হাতের লিখি তাহলে M দিয়ে ভাগ হবে। আচ্ছা দেখো এখান থেকে এটা ইউনিভার্সাল। এবার এটা হচ্ছে এদের অন্তর্ফল, আর সিপি বাই সিভি এটাকে আমরা গামা দিয়ে প্রকাশ করি। তাহলে সম্পর্ক দেখো, এটাকে বক্স করো, আর এখান থেকে পাচ্ছি তাহলে সিপি সমান গামা সিভি। এটাকে যদি বসিয়ে দিই, এটাকে 1 নাম্বার দিলাম, 1 থেকে তাহলে আমি দেখো পাচ্ছি গামা সিভি মাইনাস সিভি সমান আর, তাহলে সিভি ইকুয়াল টু R/γ-1। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটাও, সিভি ইকুয়াল টু R/γ-1। এই গামার মানগুলোকে একটুখানি মুখস্থ রাখতে হবে। গামা ইজ ইকুয়াল টু লেখো 5/3 সমান 1.67 ফর মোনো অ্যাটমিক গ্যাস, মোনো অ্যাটমিক। এটার সমান লেখো 7/5 1.4 ফর ডাই অ্যাটমিক গ্যাস, আর এটার সমান লেখো 4/3 1.33 লেখো ট্রাই অ্যাটমিক গ্যাস। তো এই মানগুলো এখানে যদি পুট করো তুমি দেখো, তাহলে সিভির মান মুখস্থ রাখবে, খুব কাজের জিনিস, এরপরে লাগবে আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাসে লাগবে। গামার মান যদি আমি পুট করি এখানে দেখো মোনো অ্যাটমিকের জন্যে, তাহলে সেটা 5/3 হবে এখানে, তাহলে 5/3 মানে 2/5, তাহলে এটা হবে 3/2, তাহলে হবে 3/2 ইন্টু আর। এটা লেখো মোনো অ্যাটমিকের জন্য, এটা লেখো মোনো অ্যাটমিক। গামা যদি বসাই এখানে 5/3, তাহলে কত হচ্ছে 2/3 হচ্ছে, তাহলে 3/2 আর। একইভাবে সিপি এটা হবে 5/2 আর, এটা মোনো অ্যাটমিকের জন্য, তাহলে এটা একটা সেট, সিপি সিভির একটা সেট মোনো অ্যাটমিকের। একইভাবে ডাই অ্যাটমিকটা মনে রাখবে, সিপি হচ্ছে হবে যদি 7/5 বসাই তাহলে এটা হবে 5/2 আর, আর সিভি হবে সিপি হবে 7/2 আর। এটা ডাই অ্যাটমিকের সেট, এগুলোকে একটু মুখস্থ রাখবে, ট্রাই অ্যাটমিক লাগবে না। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট, টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। তাহলে টি কনস্ট্যান্ট রেখে যদি গ্যাসের প্রসারণ হয় তাকে আমরা বলবো আইসোথার্মাল প্রসারণ, আইসোথার্মাল এক্সপানশন। যদি সংকোচন হয় তাকে বলবো আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মাল প্রসেস ঘটাতে গেলে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হচ্ছে সিস্টেমের বা গ্যাসের, তাহলে সেক্ষেত্রে কন্ডিশন আছে, দেখো কন্ডিশনটা ইম্পর্টেন্ট। প্রথম যে কন্ডিশন লেখো এ নাম্বার, দেখো ভেরি স্লো প্রসেস, কেন ভেরি স্লো প্রসেস? তার কারণ
কোনো একটা কন্টেনারের মধ্যে যখন গ্যাসকে আমি নেব, নিয়ে তার টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে তাকে ভলিউমগতভাবে বাড়াতে হবে, কমাতে হবে। তাহলে যদি ভেরি স্লো প্রসেস না হয়, ধরো খুব মাইক্রো লেভেলে যদি ওর টেম্পারেচার কমে যায় বা বেড়ে যায়, তাহলে ওকে পর্যাপ্ত সময় দিতে হবে যে ও বাইরে থেকে তাপ নেবে বা তাপ ছেড়ে দেবে, দিয়ে যেন ওর টেম্পারেচার ইনট্যাক্ট রাখে। সেই জন্য এটা ভেরি স্লো প্রসেস। তাহলে লেখো, কারণটা লিখে রাখো, দ্য গ্যাস শুড বি গিভেন অ্যাডিকুয়েট টাইম। 2 নম্বর কন্ডিশন লেখো, দ্য গ্যাস শুড বি kept in a container with high heat conductivity. আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে পিভি সম্পর্ক অর্থাৎ গ্যাসের প্রেশার আর ভলিউমের সম্পর্ক দেখতে পাচ্ছি টি কনস্ট্যান্ট, তাহলে বয়েলস ল প্রযোজ্য হবে। হ্যাঁ আসছি, তাহলে এই যে পিভি সমান সমান কনস্ট্যান্ট লিখে রাখো আইসোথার্মালের ক্ষেত্রে। এরপরে অ্যাডিয়াবেটিক করবো, তখনও লাগবে এগুলো। আচ্ছা, পিভি কনস্ট্যান্ট হলে পি আর ভি যে ইন্ডিকেটর ডায়াগ্রাম তার এরকম হবে, এই যে এই হচ্ছে ফর্মুলা, গ্রাফ হবে। দেখো এটা একটা টেম্পারেচারে আঁকা, এটা আর একটা টেম্পারেচারে আঁকা। এই টেম্পারেচারটা যদি T1 টেম্পারেচারে হয়, এটা T2 টেম্পারেচারে আঁকা, এবং T2 গ্রেটার দ্যান T1। এই কোশ্চেনটাও কেমিস্ট্রিতে দেখেছিলাম, আগের বার এসেছিল, নিটে এসেছে। তাহলে T1 T2 গ্রেটার দ্যান দেখো T1। হ্যাঁ, কেন জানো তো? কোনো একটা ভলিউমে দাঁড়াই, এই ভলিউমে দাঁড়ালে এই প্রেশারের থেকে এই প্রেশার তো বেশি, তাহলে ফিক্সড ভলিউমে টেম্পারেচার বাড়লে প্রেশার বাড়ে, তাই এই টেম্পারেচার থেকে এই টেম্পারেচার বেশি, প্রেশার বেশি, তাই। তাহলে এই হচ্ছে আইসোথার্মাল প্রসেস। এবার হচ্ছে আমরা করব ওয়ার্ক ডানের ফর্মুলা। দেখো আইসোথার্মাল প্রসেসই চলছে, ওয়ার্ক ডান করলে হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার ভি, এইদিকে হচ্ছে পি। কোনো একটা আইসোথার্মাল প্রসেস ক্যাপিটাল টি টেম্পারেচারে হয়েছে, ধরো টেম্পারেচার তো কনস্ট্যান্ট রাখতে হবে, এবং আমি এই প্রসেসে কোনো একটা ভলিউম ভি ইনিশিয়াল, সেখান থেকে গেছি ভি ফাইনালে, আমাকে ওয়ার্ক ডান বের করতে হবে। তাহলে ডব্লু সমান সমান হবে, কি বলেছিলাম, ভি ইনিশিয়াল টু ভি ফাইনাল পি ডিভি, মানে এই এরিয়াটুকু, এই যে এই এরিয়াটা বের করলেই হয়ে যাবে। কিন্তু এরিয়া তো এখানে দেখতে হচ্ছে বক্ররেখা, তাহলে বক্ররেখার এরিয়া বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে, তাছাড়া তো হবে না। তাহলে এই ফর্মুলা। কিন্তু দেখো এখানে প্রেশার তো আর কনস্ট্যান্ট নয় যে প্রেশারকে আমি বের করে দেবো, তাহলে আমাকে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ব্যবহার করে পিকে চেঞ্জ করতে হবে। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, আমি ধরো এন মোল নিয়ে কাজ করছি, অসুবিধা নেই। তাহলে এখান থেকে পি সমান সমান এনআরটি বাই ভি বসিয়ে দাও, বসিয়ে দিলে আমি পাচ্ছি ডব্লু সমান সমান এনআরটি, টি কনস্ট্যান্ট এখানে, তাহলে এনআরটি বেরিয়ে গেল পুরোপুরি, থাকছে 1 বাই ভি ডিভি, ভি ইনিশিয়াল টু ভি ফাইনাল। তাহলে বসালে হবে এনআরটি লন ভিএফ বাই ভিআই। তাহলে দিস ইজ ডব্লু আইসোথার্মাল, এনআরটি লন ভিএফ বাই ভিআই। এবার দেখো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি, পিআই ভিআই সমান পিএফ ভিএফ, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ভিএফ বাই ভিআই সমান পিআই বাই পিএফ। তাহলে এটাকে আমি এভাবেও লিখে দিতে পারি, এনআরটি লন পি ইনিশিয়াল বাই পি ফাইনাল। ফর্মুলা কিন্তু মাথায় রাখতে হবে, ছোট ছোট প্রশ্ন পরীক্ষাতে কিন্তু দেবে। 96 গ্রাম অক্সিজেন আছে আমার কাছে, তার ভলিউম 3 গুণ করা হলো 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ওয়ার্ক ডান বের করো দেখি। নেক্সট হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের মূল কায়দা হচ্ছে ডিকিউ সমান সমান 0, অর্থাৎ হিটের কোনো এক্সচেঞ্জ হবে না। তাহলে কন্ডিশন কী হবে,
কন্ডিশন হচ্ছে এ নাম্বার, এইটা একটা সাডেন প্রসেস বা ভেরি ফাস্ট প্রসেস, ওটা ছিল ভেরি স্লো, এটা হচ্ছে ভেরি ফাস্ট একটা প্রসেস, ভেরি ফাস্ট প্রসেস। বি নম্বর, এইটাতে গ্যাসকে রাখতে হবে একটা থার্মালি ইনসুলেটেড, ফাস্ট প্রসেস হতে হবে, এটা ফাস্ট প্রসেস না হলে গ্যাস পর্যাপ্ত টাইম পাবে হিট এক্সচেঞ্জ করবার, তাই গ্যাসকে পর্যাপ্ত সময় দেওয়া যাবে না, ওই যেমন আমরা আইসোথার্মালে করলাম তার উল্টো ঠিক। আর বি নাম্বার হচ্ছে লোক থার্মালি ইনসুলেটেড কন্টেনারে রাখতে হবে, কন্টেইনার, তার মধ্যে গ্যাসকে রাখতে হবে, গ্যাস শুড বি কেপ্ট ইন থার্মালি ইনসুলেটেড কন্টেনার। তাহলে হচ্ছে কন্ডিশন। তাহলে আচ্ছা, আইসোথার্মালের ক্ষেত্রে দুটো জিনিস একটুখানি লিখে নেবে, যেটা ভুলে গেছি আইসোথার্মালে, যেটা শেষ হলো এখন। এক হচ্ছে ফ্লোটের রূপ, দেখো ফ্লোট, আইসোথার্মালের কোন জিনিসটা কনস্ট্যান্ট? টি কনস্ট্যান্ট, তাহলে ডিটি কত? 0। ডিটি 0 হলে ফ্লোটের মধ্যে থাকা কোন রাশিটা 0? ডিইউ 0। টেম্পারেচারের চেঞ্জ হলে ইউ এর চেঞ্জ হবে না, তো বলেছি প্রথমেই। তাহলে ফ্লোটের যে রূপ হবে সেটা হবে ডিকিউ সমান ডিডব্লিউ, এটা আইসোথার্মাল প্রসেসে। ডিইউ যেহেতু 0 পাশে লিখে নেবে, যেহেতু ডিটি ইকুয়াল টু 0 অতএব ডিইউ ইকুয়াল টু 0, ডিটি ইকুয়াল টু 0 দ্যাট ইজ ডিইউ ইকুয়াল টু 0। আচ্ছা, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে হিট ক্যাপাসিটির মান পরীক্ষায় মাঝে সাঝে দেয়। হিট ক্যাপাসিটি লিখে রাখো, এটা কিন্তু আগের ওইটার ক্ষেত্রে হবে। হিট ক্যাপাসিটি কী হবে? হিট ক্যাপাসিটি তাহলে হিট ক্যাপাসিটির ফর্মুলা কি বা স্পেসিফিক, এটা কি কথা? আমি এক্ষুনি বললাম কি ডিটি শুড বি 1, তা ডিটি তো 0, তাহলে হিট ক্যাপাসিটি সেটাকে যদি আমি ধরো কি দিয়ে, কিছুটা দিয়ে বলো, সি দিয়ে বলো, সি সমান সমান কিউ বাই ডিটি, এই তা ডিটি এখানে কত? 0, তাহলে সি হবে আমার ইনফিনিটি, সি ইনফিনিটি বাই ডি কিউ বাই ডিটি, এভাবে মনে রাখো, সি সমান সমান ডি কিউ বাই ডিটি। এটা হচ্ছে আইসোথার্মালে চলে গেল। এই জিনিসগুলো অ্যাডিয়াবেটিকেও করতে হবে আমার, সেই জন্যে দিলাম এখানে। এবার অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে চলে আসছি, দেখো ডিকিউ তো 0, অতএব 0 সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, 0 সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, দেয়ারফোর আমি পাচ্ছি দেখো ডিইউ মানে মাইনাস ডিডব্লিউ, এইটা ফ্লোটের রূপ অ্যাডিয়াবেটিকে। তাহলে এইটার সমান সমান এটাও লিখতে পারি, ডিডব্লিউ মানে পিডিভি, আমি বলেছি একটু আগে, ডিডব্লিউ সমান সমান পিডিভি, একটু আগে আমি বলেছি। তাহলে আমাকে তুমি এবার বলো অ্যাডিয়াবেটিক এক্সপানশন, না কিছু করতে হবে না, অ্যাডিয়াবেটিক এক্সপানশন, এই কেসটা আমি এখন নিচ্ছি। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে ডিভি কী হবে বলো? পজিটিভ, তাহলে ডিইউ কী হবে বলো? নেগেটিভই থাকবে। ডিইউ নেগেটিভ মানে টেম্পারেচার বাড়বে না কমবে? কমবে, দেয়ারফর ডিটি ইকুয়াল টু নেগেটিভ, অতএব দ্য গ্যাস, বা লিখে রাখো there is a decrease in temperature, ঠিক এক্সপানশানে গ্যাসের টেম্পারেচার কমে, বোঝা গেল? নেক্সট লেখো অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, ডিভি নেগেটিভ, therefore du পজিটিভ, therefore dt পজিটিভ। এবার তুমি লিখে নেবে
পিভি রিলেশন করবো। এবার আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে টি তো কনস্ট্যান্ট ছিল, তাই পিভি সমান কনস্ট্যান্ট হয়ে যাচ্ছিলো, কিন্তু এখানে তো সেসব কিছু না, পিভিটির মধ্যে কেউই কনস্ট্যান্ট না। তাহলে পি আর ভি এর মধ্যে সম্পর্ক বের করতে হবে, পিটি ভিটি এদের মধ্যে আলাদা আলাদা করে সম্পর্ক। তুমি এভাবে মনে রাখবে পি ভি টু পার গামা সমান সমান কনস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে। প্রমাণ আমাদের কোনো দরকার নেই, পরীক্ষায় কিন্তু এই ফর্মুলা দিয়েই কিন্তু প্রশ্ন দেবে। আর কি আছে ভি আর টি এর মধ্যে, হ্যাঁ এই মনে রাখবা টি ভি টু পার গামা মাইনাস ওয়ান সমান কনস্ট্যান্ট। মুখস্থ কী করে রাখবা, পি কে টি দিয়ে রিপ্লেস করলাম আর ভি এর মাথায় গামা এক কমে গেল, এটা তো তোমার মনে থাকবেই, পি ভি টু এর গামা সমান কনস্ট্যান্ট মনে থাকবে না। পি কে টি দিয়ে রিপ্লেস, টিভি টিভি, আরে টেলিভিশন দেখো তো টিভি, সেভাবে মনে রাখতে পারো, টিভি মাথায় গামা এক কমে যাবে, এক কমে যাবেই, টি ভি টু বার গামা। এটা কোথা থেকে এসেছে, পিভি সমান সমান এন আর টি, এখান থেকে যদি আমি এই পিকে রিপ্লেস করে দিই টি এর টার্মসে, তাহলে এটা চলে আসবে। আর লাস্ট হচ্ছে পি টু পার পি আর টি এর মধ্যে ওয়ান মাইনাস গামা টি টু পার গামা সমান কনস্ট্যান্ট। যে কোনোটা দিয়ে কিন্তু প্রশ্ন দিতে পারে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে গ্যাসের প্রেশার ভলিউম একরকম বলবে, পরের ক্ষেত্রে বলে প্রেশার এত গুণ করা হলো তাহলে ভলিউম কত হবে, এই একই জিনিস ভি টি আর ভি দিয়ে, একই জিনিস পি আর টি দিয়েও বলতে পারে। এবার লেখো ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের ফর্মুলা। এই ফর্মুলাটা তুমি মনে রাখবা, ফর এনি প্রসেস ডিইউ অর্থাৎ ইন্টারনাল এনার্জির যে চেঞ্জ, এটার সমান সমান হবে এন সিভি ডিটি, এটা মুখস্থ রাখবা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, কাজে লাগে খুব। ফর এনি প্রসেস ডিইউ সমান সমান এন সিভি ডিটি। তাহলে এখন আমি যদি অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এটাকে খাটাই, ফর অ্যাডিয়াবেটিক প্রসেস dW সমান সমান মাইনাস ডিইউ, দেয়ারফর W সমান সমান ইন্টিগ্রেশন dW সমান মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ সমান মাইনাস এন সিভি ডিটি, টি ইনিশিয়াল টু টি ফাইনাল। এই হচ্ছে ফর্মুলা, দাও সমান সমান মাইনাস এন সিভি টিএফ মাইনাস টিআই, দেয়ারফর ডব্লিউ সমান সমান এন সিভি টিআই মাইনাস টিএফ। বক্স কর, দেখো ইনিশিয়াল টেম্পারেচার যদি বেশি হয়, তাই না, তাহলে ডব্লিউ পজিটিভ তো। তা আমি এটা কী বললাম, যদি গ্যাস এক্সপ্যান্ড করে তাহলে গ্যাস ঠান্ডা হবে, তাহলে ফাইনাল টেম্পারেচার কম হবে, তাহলে গ্যাস পজিটিভ, ডব্লিউ পজিটিভ। এক্সপ্যান্ড করলে তো ডব্লিউ পজিটিভই হয়, তাহলে সেটা এখান থেকেও আমরা কিন্তু পাচ্ছি। আরও কিছু ফর্মুলা আছে, দেখো এই সিভিকে একটু আগে আমি লিখেছিলাম আর বাই গামা মাইনাস ওয়ান, মনে আছে, তাহলে বসিয়ে দাও। তাহলে সমান সমান এই ডব্লিউ সমান সমান করছি এন ইন্টু সিভি মানে আর বাই গামা মাইনাস ওয়ান ইন্টু টিআই মাইনাস টিএফ। আর একটা ফর্মুলা, যে কোনো ফর্মুলা দিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে দিতে পারে। এবার দেখো এই এন আর টি দিয়ে যদি গুণ করে দিই তাহলে হবে কি, এন আর টি ইনিশিয়াল, আইডিয়াল গ্যাস ইকুয়েশন পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল মানে এন আর টি ইনিশিয়াল। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি এন আর টি ইনিশিয়াল মাইনাস এন আর টি ফাইনাল বাই গামা মাইনাস ওয়ান, দ্যাট ইজ পি আই ভি আই মাইনাস পি এফ ভি এফ বাই গামা মাইনাস ওয়ান। তাহলে এটাই হচ্ছে ডব্লুর আর একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা ডব্লুর। যদি আমরা একই চিত্রে
একই চিত্রে যদি আমরা আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক প্রসেসকে দেখাই, তাহলে আইসোথার্মাল যে প্রসেসটা সেটা এরকম, তার স্লোপটা কম হয়, আর অ্যাডিয়াবেটিকের স্লোপটা বেশি হয়, একটু খাড়া হবে অ্যাডিয়াবেটিকটা। তাহলে এটাতে কনস্ট্যান্ট কি টি কনস্ট্যান্ট ছিল, এটা আইসোথার্ম বলে একে। আইসোথার্মাল প্রসেসের যে গ্রাফ তাকে বলে আইসোথার্ম, আর অ্যাডিয়াবেটিক প্রসেসের যে গ্রাফ তাকে বলে অ্যাডিয়াব্যাট। এটাই মনে রাখবা এন্ট্রপিটা কনস্ট্যান্ট হয়, এটাই টি কনস্ট্যান্ট, এটাই লেখো এন্ট্রপি কনস্ট্যান্ট, এস ইকুয়াল টু কনস্ট্যান্ট, এস দিয়ে এন্ট্রপিকে প্রকাশ করো, এস কনস্ট্যান্ট। লেখো স্লোপ অফ অ্যাডিয়াব্যাট, স্লোপ অফ অ্যান অ্যাডিয়াব্যাট মানে অ্যাডিয়াবেটিক প্রসেসের যে গ্রাফ তাকে বলছি অ্যাডিয়াব্যাট, সমান সমান গামা ইন্টু স্লোপ অফ অ্যান আইসোথার্ম। গামা গুণ হয়ে যাবে, গামার মান যেহেতু 1 থেকে বড়, তাই স্লোপ অফ অ্যাডিয়াব্যাট আইসোথার্ম থেকে বড়। ঠিক আছে, তাহলে লিখে রাখো অ্যাজ গামা গ্রেটার দ্যান 1, পি ভি2 পার এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট ইজ এ প্রসেস, মানে সেটা আইসোথার্মালও নয় বা অ্যাডিয়াবেটিক নয়। ব্র্যাকেটে লেখো এক্স নট ইকুয়াল টু 1 নট ইকুয়াল টু গামা, তাহলে সেটা আইসোথার্মও হলো না, আইসোথার্মালও হলো না, অ্যাডিয়াবেটিকও হলো না। তো লেখো স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি নয়, স্পেসিফিক হিট in this process C is equal to দেখো CV plus R by 1 minus X, মুখস্থ রাখবা এটা। এই ধরনের প্রসেসকে বলে পলিট্রপিক প্রসেস। তাহলে কনস্ট্যান্ট ইজ এ পলিট্রপিক প্রসেস, এরকম হবে পলিট্রপিক, যেখানে এক্স এক আর গামা বাদে অন্য কিছু। তাহলে লেখো রিভার্সেবল, না আর কিচ্ছু নেই, রিভার্সেবল অ্যান্ড রিভার্সেবল প্রসেস। ছোট্ট করে একটু লিখে দিই, দেখো রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে প্রসেস that can reverse in backward direction and in each step in backward বা in each backward step W the result of W and Q is equal and opposite to that of ফরওয়ার্ড প্রসেস। বুঝিয়ে দিচ্ছি, যে একটা প্রসেস সেটা এ থেকে বিতে গেল, আবার যখন বি থেকে এতে রিভার্স করতে পারে, কিন্তু এ থেকে বিতে যাওয়ার সময় পি টু কিউ ধরো একটা ছোট্ট অবস্থার চেঞ্জ, পি থেকে কিউ, তাহলে পি আর কিউতে কিউ আর ডব্লু যা সাইন ছিল বা যা রেজাল্ট ছিল আর যা সাইন ছিল, কিউ থেকে পিতে যখন হবে একই রেজাল্ট হবে, একই সাইন হবে, সাইন উল্টো হবে, একই রেজাল্ট হবে। এ টু বি এর মধ্যে পি আর কিউ দুটো স্টেট, এ থেকে বিতে যাচ্ছে, তাহলে সেই রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে বি থেকে এতে ফেরত আসতে পারে। এর মধ্যে পি আর কিউ হচ্ছে দুটো স্টেট এর মধ্যে, তাহলে পি থেকে কিউতে যাওয়ার সময় ধরো আমার তাপ গ্রহণ হয়েছিল 5,
আর ডব্লু হয়েছিল 20, দুজনই ধরো পজিটিভ, তাহলে যখন কিউ থেকে পিতে ফেরত আসবে তখন ওটাই হবে -5 আর ওটা -20। হ্যাঁ ওটা কিউ আর রেজাল্ট অফ কিউ মানে ডি কিউ আর ডিডব্লিউ আর কি, কিউ তো ভাবে মেজার করা যায় না। তাহলে এই হচ্ছে রিভার্সিবল প্রসেস। এরকম কয়েকটা উদাহরণ আছে, কিন্তু এক্স্যাক্ট রিভার্সিবল প্রসেস কখনোই হয় না। যেমন একটা বস্তুকে ধরো, একটা বলকে, স্থিতিস্থাপক বল, তাকে আমি একটা হাইট থেকে একটা স্থিতিস্থাপক মেঝের ওপর ফেলেছি, সে আবার আগের উচ্চতায় ফেরত আসবে, এটা একটা রিভার্সিবল প্রসেস বলতে পারে। আবার চলে যাবে ওখানে, আবার ফেরত আসবে, কিন্তু বাস্তবে কি এটা সম্ভব হয় না। একটা একখণ্ড বরফ থেকে কিছু পরিমাণ তাপ আমি নিয়ে নিলাম, যাতে পুরো জল হয়ে গেল, আবার অতটা নিয়ে নিলাম না, দিলাম, আবার ঠিক ওই জলটা থেকে অতটা তাপ নিয়ে নিলে আবার বরফে পরিণত হবে। তাহলে এটা কিছুটা রিভার্সিবল আমরা এই প্রসেসগুলোকে বলতে পারি। আর ইররিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে লেখো, এইসব হবে না, তো তুমি জাস্ট লিখে রাখো, সব লাগবে না, ডেফিনেশন লাগবে না, লেখো এনি রিয়েল প্রসেস ইজ ইররিভার্সিবল। রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপির যে চেঞ্জ এটা হয় 0, আর ইররিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপির যে চেঞ্জ ইররিভার্সিবল এটা হয় >0, অর্থাৎ এন্ট্রপি সবসময় বাড়ে। ইররিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি সবসময় বাড়ে। দেখো তো এন্ট্রপি রয়েছে কি সিলেবাসে? আচ্ছা ছোট করে একটু বলে দিই। 9 নম্বর এখানে নিয়েছি, লেখো এন্ট্রপি, এস দিয়ে প্রকাশ করব। লেখো মেজার অফ ডিসঅর্ডার্ডনেস অফ সিস্টেম। তাতে হাত চলো। এই ফুল ফুটেছিল আগের দিন, আজকে সেই ফুলটা ধরো পাপড়িগুলো ঝরে গেছে, তাহলে এই যখন এই অবস্থাতে ছিল, এ ছিল অর্ডার্ড স্টেটে, কিন্তু যেই দিন চলে গেল ডিসঅর্ডার্ড স্টেট হয়ে গেল, তাই তো? এ কি আগের অবস্থায় ফেরত যাবে? কখনোই যাবে না। এটা একটা বাস্তব প্রক্রিয়া। একটা কাঁচের গ্লাস আছে, সেখানে কাঁচের গ্লাসের যে অণুগুলো তারা একটা অর্ডার্ড স্টেটে আছে, কিন্তু গ্লাসটা পড়ে গেলে ডিসঅর্ডার্ড হয়ে যাবে, এবং পড়ে যাওয়াটাই স্বাভাবিক। আবার আগের অবস্থায় গিয়ে অর্ডার স্টেটও নিজে নিজে তৈরি করবে, এটা স্বাভাবিক নয়। তাহলে এগুলো সব হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। তো এই স্বাভাবিক প্রক্রিয়াতে ডিসঅর্ডারনেস কী হচ্ছে? বাড়ছে না কমছে? বাড়ছে। তাই সাধারণ প্রসেসগুলোতে বলা হয় এস সবসময় বাড়ে। তাই এন্ট্রপি সবসময় সাধারণ প্রসেসে বেড়ে যায়। এই জন্যে বলা হয় মহাবিশ্বের যে এন্ট্রপি এটা সবসময় বাড়ছে, কারণ মহাবিশ্বে সবসময় কি বাস্তব প্রক্রিয়া ঘটছে, আর বাস্তব যে কোনো প্রক্রিয়া হচ্ছে ইররিভার্সিবল। তাহলে ইররিভার্সিবল প্রক্রিয়া এস সবসময় বেড়ে যায়। রিভার্সিবল প্রক্রিয়াতে এসের মান চেঞ্জ হয় না। এসের সাথে এনার্জির একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এসের কোনো কনজারভেশন কোনো ফর্মুলা নেই, বা কনজারভেশন কোনো সূত্র নেই, কিন্তু এনার্জির কনজারভেশন ফর্মুলা আছে। তাহলে একটু এটা লিখে রাখো, লেখো এই গ্রাফ দিয়ে বলছে এটা পিভি লেখচিত্র, পিটিটা কি হবে করতে হবে, কিভাবে করব? এক এক করে তুমি এগোবে প্রত্যেকটা স্টেপে, প্রতিটা স্টেপ দেখে বুঝতে হবে যে প্রত্যেকটা স্টেপ কেমন তোমার প্রক্রিয়াকে প্রকাশ করে। বলো দেখি এ থেকে বি এই প্রসেসটা কেমন প্রসেস? বলো বলো। আইসো। তাহলে এটা টি, এটা পি নিলাম, তাহলে ধরো এটা এ নিলাম, এ পয়েন্ট থেকে আমি স্টার্ট করব। আইসোবারিক প্রসেস, তাই না এটা? তাহলে আইসোবারিক প্রসেস যদি হয় তাহলে পি কনস্ট্যান্ট থাকবে, তাহলে তোমার এইটাই হবে, হ্যাঁ কি না? এ থেকে বি এটাই তো হবে। না না, পি কনস্ট্যান্ট।
বলছে v প্রপোর্শনাল টু t হচ্ছে, সেই জন্য t কনস্ট্যান্ট হচ্ছে। এটাতে কি পি আর ভি, তাই তো? তাহলে এইটাতে টেম্পারেচার যদি বাড়ে, পি তো এখানে কনস্ট্যান্ট, তাহলে t is proportional to v, সেই কারণে তো এরকম হয়। পি কনস্ট্যান্ট হলো এটা। আচ্ছা, বি টু সি কি প্রসেস বলো? আইসোথার্মাল, টেম্পারেচার কনস্ট্যান্ট। এবার বুঝতে হবে, দেখো বির প্রেশার সি এর প্রেশার থেকে বেশি, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে বি এর প্রেশার তাহলে সি তাহলে নিচে আসবে, সি এর প্রেশার তো কম, যদি ওপরে যেত তাহলে তো বাড়তো, তাহলে কিন্তু সেটা আবার আইসোথার্মাল, তাহলে এই পি অ্যাক্সিসের সমান্তরাল হবে, বুঝে গেল? পরেরটা সিডি। সিডি হচ্ছে আইসোকোরিক, আইসোকোরিকে ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ভলিউম কনস্ট্যান্ট হলে পি প্রপোর্শনাল টু টি, চাপের সূত্র ভলিউম কনস্ট্যান্ট, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু টি, তাহলে মূল বিন্দুগামী রেখা হবে, তাই না? এই যে এই বরাবর আসবে, বোঝা যাচ্ছে কি? দেখো আমি পুরোটা তো আনতে পারবো না, কারণ আমাকে তো এতে ফেরত যেতে হবে, তাহলে এই প্রসেসটা হবে এরকম, এই বোঝা যাচ্ছে কি? এই যে সি টু ডি, এটা সি, সি থেকে ডি হচ্ছে ভি কনস্ট্যান্ট, তাহলে আমি যদি পিটি গ্রাফ করি, পি ইজ প্রপোর্শনাল টু টি হবে, ঠিক আছে তো? এইবারে এটা ডিতে চলে এলাম, এবার ডি থেকে আমার কোথায় যেতে হবে? তাহলে আবার তো আমার টেম্পারেচার কনস্ট্যান্ট, হ্যাঁ? তাহলে আমি এই গ্রাফটাকে আরেকটু বাড়িয়ে দেবো, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে আমার এত দূর আসতে হবে, তারপর তো আমি এতে ফেরত যাবো। তাহলে এই হচ্ছে আমার পুরো গ্রাফটা। এরকম 4টে অপশান আছে, তার মধ্যে এই যে প্রথমটা কারেক্ট হচ্ছে। এটা হচ্ছে EAMCET 2009। এইসব প্রশ্নই পরীক্ষাতে কিন্তু দেয়, দেখবা বিগত বছরের প্রশ্নগুলো এই বই থেকে অনেক প্রশ্ন রিপিট হয়। নেক্সট আর একটা কোশ্চেন দেখো, কার্নো সাইকেল দিয়ে দরকার নেই। আর একটা কোশ্চেন দেখো, এই গ্রাফটা দেয়া আছে, এখানে যে অপশান না, সেখানে এই তীর চিহ্নটা ঘোরানোও আছে একটা অপশানে, তো সেটাও কেয়ারফুল থাকতে হবে। আমি তো প্রথমে এ থেকে বিতে যাচ্ছি, বি থেকে এ তো আসছি না, সেভাবেও কেয়ারফুল থাকতে হবে। একই অপশান আছে ঘোরানো তীর চিহ্ন। আচ্ছা, আর একটা কোশ্চেন দেখো, পি আর টি গ্রাফ দেওয়া আছে, পিটি গ্রাফ। এটা আছে, এইটা দিয়ে বলছে এই এ বিন্দুর টেম্পারেচার টিএ, টিবি, টিসি, টিডি 4টে দেওয়া আছে। টিএ হচ্ছে 600 কেলভিন, টিবি হচ্ছে 800, টিসি হচ্ছে 2200, টিডি হচ্ছে 1200। আমাকে বলছে দ্য ওয়ার্ক ডান পার সাইকেলে ওয়ার্ক ডান বের করতে হবে। শোনো, দেখো এই গ্রাফটা তো একটা ট্রাপিজিয়াম, এখানে ক্ষেত্রফল বের করে একটু ঝামেলা, কিন্তু অনেক সময় এখানে ত্রিভুজ দেওয়া থাকবে, সমকোণী ত্রিভুজ, বৃত্ত দেওয়া থাকবে, দেখেই অনেকের সাথে সাথে ক্ষেত্রফল বের করতে যায়, এবং সেটা দিয়ে উত্তর থাকতে পারে 4টে অপশানের মধ্যে।
কিন্তু সেটা সবসময় কিন্তু কারেক্ট হবে না, তার কারণ এটা গ্রাফটা দেখতে হবে কিসের সাথে কিসের গ্রাফ, পিটি গ্রাফ। এটা যদি ওয়ার্ক ডান বের করতে বলে তবে পিভি গ্রাফ হলে তবেই ক্ষেত্রফল বের করলে হবে, পিটি গ্রাফে হবে না। তাহলে আমি এক্ষেত্রে এগোবো কী করে পিটি গ্রাফের ক্ষেত্রে? ওয়ার্ক ডান যখনই বের করবে তুমি প্রত্যেকটা স্টেপে ওয়ার্ক ডান বের করার চেষ্টা করবে। প্রেসারের কোনো মান দেন? কোনো মানই দেয়া নেই, আর কিচ্ছু দেয়া নেই। অপশন কি হবে? তাহলে বি টু সি, আমি বলছি বি টু সি, ডব্লু বি টু সি বের করতে হবে, ডব্লু সি টু ডি বের করতে হবে, ডব্লু ডি টু এ, ডব্লু এ টু বি। এই করলে তবে আমি আনসার পাবো, তাই তো বলো? একটা জিনিস খেয়াল করো সবাই, এ টু বি কেমন রেখা? পি ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, তাহলে ভি ভি কনস্ট্যান্ট, তার মানে এই দুটোতে কোনো ওয়ার্ক ডান হবে না, এ টু বি আর সি টু ডি। তাহলে ও তো আউট হয়ে গেল সাথে সাথেই, বুঝতে পারছো? তাহলে ডব্লু এ বি সমান সমান ডব্লু সি ডি ইকুয়াল টু 0 লেখো, যেহেতু পি ইজ প্রপোর্শনাল টু টি অতএব ভি কনস্ট্যান্ট। কি বিসি আর এডি ডিএ কী করে এগোবো? বি টু সি দেখতে পাচ্ছি কেমন প্রসেস, আইসোবারিক। কোশ্চেনে বলেছে 6 মোল গ্যাস, এন ইকুয়াল টু 6 মোল বলে দিয়েছে কোশ্চেনে, এবং 6 মোল আইডিয়াল গ্যাস। তাহলে আমি ওয়ার্ক ডান বের করবার জন্যে কি কায়দা করতে পারি? দেখতে পাচ্ছি বি আর সি হচ্ছে, বি টু সি হচ্ছে আইসোবারিক প্রসেস। তাহলে আইসোবারিক প্রসেসে ডি কিউ তো বের করতে পারি না, কি বলো? ডি কিউ পারি কি পারি না বলো? ডি কিউ কী করে বের করতে পারি? তো আইসোবারিক, প্রেশার কনস্ট্যান্ট। তাহলে ডি কিউ পি, এটা এ বি টু সির জন্য হচ্ছে, আমি একটা করে দিচ্ছি বাকিটা বাড়ি করবে। বি টু সির জন্য ডি কিউ পি মানে হচ্ছে এন সিপিডিটি, এন সিপিডিটি, হ্যাঁ কি না বলো? 6 মোল ছিল, আইডিয়াল গ্যাস বলেছি, তাহলে কি মোনো অ্যাটমিক, আইডিয়াল গ্যাস সবসময় মোনো অ্যাটমিক। তাহলে মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিপি কী হবে? মুখস্থ করিয়েছিলাম একটু আগে, 5/2 আর, তাই না? 5/2 আর, এক্ষুনি করলো না। আর ডিটি কত? এই যে বি থেকে সি এর মধ্যে বলো, 2200 মাইনাস 800, তাহলে 1400 ইন্টু 1400 কেলভিন হবে। এবার আর এর মান আমি বসাবো, বসালে আমার আনসারটা বেরোবে এখানে। এটা কিন্তু ডি কিউপি হলো, কিন্তু ডব্লিউ তো বেরোয়নি এখনো। এই ডি কিউপি বেরোলে কি হলো? এখনো তো হয়নি। তাহলে এটা দাঁড়াচ্ছে কত বলো? 315 ইন্টু 1400 ইন্টু 8, থাক, এটা থাক। ডি ডব্লিউ কী করে পাবা? 40 কিলো জুল, হ্যাঁ আছে। তা বলো দেখি ডি ডব্লিউ পি কী করে পাবা? ডি কিউ পি তো ডব্লিউ বের করবা কি করে? ওই রিলেশনটা খাটাবো, যেটা ডি কিউ ইকুয়াল টু ফ্লোটের প্রথম সূত্র যেটা খাটাবো, কিন্তু তার জন্য তোমার ডিইউ লাগবে। আর ডিইউ আমি একটু আগে তোমায় বলেছি, যে কোনো প্রসেসের ক্ষেত্রে ডিইউ হচ্ছে এন সিবিডিটি, মুখস্থ রাখতে হবে। তাহলে এন সিবিডিটি যে কোনো প্রসেস, তাহলে 6 ইন্টু সিবি হচ্ছে 3/2 আর, এটা বড় হয়ে যাচ্ছে না, ইন্টু 1400, এই বিয়োগ করলে এবার হয়ে যাবে। তাহলে ডি, হ্যাঁ বলো। ওখানে তো প্রেসার তো কনস্ট্যান্ট, হ্যাঁ তবে পি বাইরে আনতে পারি, হ্যাঁ, পি বাইরে আনতে পারলে তো পি ডিভি কেই লিখতে পারি, এন আর ডেল্টা টি লিখতে পারি, এন আর ডেল্টা টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও পারি। তাহলে ডি ডাব্লিউ মানে হচ্ছে দেখো ডি কিউ পি মাইনাস ডিইউ, এইটা এই বিয়োগ করে দিলে এইটা থেকে এটা বিয়োগ করবে। দেখো বিয়োগফল একদমই সহজ, 1400 5/, এই সব কমন চলে যাবে, 5/2 মাইনাস 3/2, তাহলে 1 হয়ে যাবে সিম্পলি। তাহলে 6 1400 আর, এইটা হবে তোমার ডি ডাব্লিউ পি, এটা বি থেকে সি এর জন্যে। ডি টু এতে তো আবার মাইনাস, এবার ডি থেকে এর জন্য নেগেটিভ হবে, তার কারণ এখানে দেখো প্রেশার কনস্ট্যান্ট, টেম্পারেচার কমছে মানে ভলিউমও কমবে। তাহলে একইভাবে ডি টু এর জন্য ক্যালকুলেশন করে বিয়োগ করতে হবে টোটাল ডাব্লিউটা, করলে তোমার আনসার বেরিয়ে যাবে। বোঝা গেল না বলো?